আট জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা, বাঁধ খুলে দেয়া ভারতের অমানবিক আচরণ বললেন তথ্য উপদেষ্টা। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন আটক, শুক্রবার তোলা হবে আদালতে। এস আলম মুক্ত হল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সহ 5 শিল্প মালিকের ব্যাংক হিসাব তলব। রাজধানীতেই শাকিল রূপার 20 ফ্ল্যাট হাতিয়ে নিয়েছেন, 300 কোটি টাকা হত্যা মামলায় 4 দিনের রিমান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালী সহ 8টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকার একের পর এক প্লাবিত হচ্ছে জনপদ। কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 31 বছর পর ভারতে গোমতী নদীর উৎসে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধের স্লুইস গেট। এতে প্লাবিত হয়েছে 8 জেলার বিস্তীর্ণ এলাকা। ফেনীতে 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, বিদ্যুৎবিহীন রয়েছে বহু পরিবার। নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, ডুবে গেছে বাড়িঘর, কৃষিজমি, পানিবন্দী 20 লাখ মানুষ। ভারী বর্ষণের ফলে নোয়াখালী জেলার প্রত্যেকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। চৌকির উপরে চুলের স্ট্যান্ড দিয়ে আপনার গ্যাসে পাক করতেছে, অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগরী সহ অধিকাংশ উপজেলা ডুবে গেছে। সীতাকুণ্ড, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাগরের লোনা পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। খাগড়াছড়ির পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। জেলায় 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাঙামাটিতে 13,000-এর বেশি বাড়িঘর ডুবে গেছে, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় 60 পরিবার মতো হবে জলে ডুবে গেছে। প্রায় জমি থেকে ঘর বাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এখন বর্তমানে। মৌলভীবাজারের ধলই নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মীপুরে তলিয়ে গেছে বসতঘর, ফসলি জমি, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুটে পানি বৃদ্ধির কারণে স্রোতের তীব্রতা দেখা দিয়েছে। এতে এ নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। উত্তরবঙ্গেও হানা দিয়েছে বন্যা, গাইবান্ধায় তিস্তার পানি বেড়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিক আচরণ করেছে। বাংলাদেশের সঙ্গে এমন অসহযোগিতার বিষয়ে সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বন্যা পরিস্থিতি মোকাবেলায় গণ অভ্যুত্থানের মতো সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান উপদেষ্টারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বন্যা পরিস্থিতি মোকাবেলা, সাম্প্রতিক আন্দোলন এবং বিদায়ী সরকারের অনিয়ম দুর্নীতির বিষয়ে করণীয় উঠে আসে বৈঠকে। বিশেষ করে বন্যা পরিস্থিতি দ্রুত সামলাতে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে উপদেষ্টারা তুলে ধরেন বিস্তারিত। সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেয়ায় ভারতের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে
ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। জাতীয় সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। বিদায়ী সরকারের শাসনামলে হত্যা গুমের তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন সেই গুমের কারণ কি, কারা তার জন্য দায়ী, সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে। এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় ফাউন্ডেশন গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। ফাউন্ডেশনের অন্যান্য সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকবেন যারা আসলে আহত নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারত বলছে তারা বাঁধ খুলে দেয়নি, বরং অতিরিক্ত পানির চাপে বাঁধ একা একা খুলে গেছে। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে বাংলাদেশে চলমান বন্যা ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হয়নি। ডুম্বুর বাঁধের কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টির তথ্যটি সঠিক নয়। তাদের মতে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়েছে ডুম্বুর বাঁধের নিচের দিকের গোমতী নদীর বৃহৎ ক্যাচমেন্টে জমে থাকা পানির কারণে। সীমান্ত অঞ্চলে টানা বৃষ্টিতে ভারত ও বাংলাদেশের যে দুর্যোগ তৈরি হয়েছে তার সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেছে ভারত। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের নিরাপদ আশ্রয়ের জন্য 1534টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ সচিব কামরুল ইসলাম। সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও জানান তিনি। ফোরকাস্টিংয়ের উপর বেসিস করে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের কন্ট্রোল রুম চালু হয়েছে। আমাদের যে এসওডি অনুযায়ী যে বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলি থাকা দরকার, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেগুলো কিন্তু সক্রিয় হয়েছে। আমরা ওই কাজটা করছি এবং আমার সহকর্মী যে বললেন যে ত্রাণ বিতরণ, সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জীবন, জীবিকা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। মানবতাকে সমুন্নত রেখে সংকটের সময় সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তারেক রহমান। 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়ার শাখা থেকে এক খুদে বার্তায় তার এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। শুক্রবার তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জোটের এই শীর্ষ নেতাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মেননকে আসামি করা হয়েছে। সাম্প্রদায়িক ইস্যুতে প্রকৃত ঘটনা জানতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ পরিদর্শনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার তার সাথে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভারতীয় রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলেও জানান প্রেস সচিব। কিছু কিছু রিপোর্ট মাইনরিটি রাইটস নিয়ে, যে মাইনরিটি প্রোটেকশন নিয়ে যে সমস্ত রিপোর্ট হচ্ছে, অনেকগুলোই এক্সাজারেটেড, এটা উনি বলেছেন। এবং ওনার এটার জন্য উনি সবাইকে আহ্বান করেছেন, ইন্ডিয়ান সমস্ত জার্নালিস্টকে, আসেন আপনারা বাংলাদেশ ভিজিট করেন, আপনি নিজের মতো করে ঘুরে দেখেন কোথায় কি হয়েছে। ইনস্টেড অফ রিলাইং অন সোশ্যাল মিডিয়া, আপনি এটা দেখেন।
অবশেষে এস আলম মুক্ত হলো ইসলামী ব্যাংক। সাবেক ব্যাংকার ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে প্রতিষ্ঠানটিতে 5 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদকে সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ইসলামী ব্যাংকের 82% শেয়ারই এখন বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানায়। নামে বেনামে ঋণ নিয়ে প্রতিষ্ঠানটিকে ইচ্ছেমতো লুটপাট করেছে তারা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন আগের পরিচালনা পর্ষদকে সম্পূর্ণ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক। সঙ্গে ঘোষণা করা হয় নতুন 5 স্বতন্ত্র পরিচালকের নাম, যেখানে চেয়ারম্যান হবেন সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ। পর্ষদের বাকি সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মাসুদ রহমান ও হিসাববিদ আব্দুস সালাম। এই পর্ষদ ভেঙে দিয়ে এটার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসছি। ইসলামী ব্যাংকের প্রাক্তন যারাই ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি এইভাবে আমাদের মনোনীত বোর্ড দিয়ে তো আমরা চিরকাল চালাবো না, আমাদেরকে একটা ওয়ে আউট বের করতে হবে। আমরা ব্যাংকিং কমিশন করছি, আমরা প্রত্যেকটা ব্যাংকগুলো যারা দুর্বল ব্যাংক তাদেরকে খতিয়ে দেখা হবে যে তাদের ফাইন্যান্সিয়াল পজিশন কী, তাদেরকে কিভাবে নিজ পায়ে দাঁড় করানো যায়। এদিকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে অনিয়ম ও জালিয়াতির অনেক প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটিকে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই পর্যায়ে বলবো যে ডিজিটাল লাইসেন্সিং প্রসেস এটাকে আমরা আবার রিভিউ করব, কাজে সেই কনটেক্সটে এটাও বিবেচিত হবে। তবে আমি এটুকু বলে রাখি যে নগদকে যদি পুনর্গঠন করা হয়, নগদ যদি আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা হয়তো আবার ডিজিটাল লাইসেন্স পাওয়ার যোগ্য হবে ভবিষ্যতে, বাট সরকারি মালিকানায় বা সরকারি বেসরকারি যৌথ মালিকানায় হবে সেটা। বাড়তি ঋণ পেতে আইএমএফের সাথে আলোচনা করা হবে বলেও জানান গভর্নর আহসান মনসুর। দেখুন, আমি আগে একটা কথা বলেছিলাম যে আমরা সামনের দিকে তাকাতে চাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বেক্সিমকো, ওরিয়ন, বসুন্ধরা, সামিট ও নাসা গ্রুপের মালিক ও তার পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআর-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলে এ চিঠি দিয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ও ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের লেনদেনের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। এদিকে বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বড় বড় অঙ্কের ঋণ কিছু পরিবার গোষ্ঠী নিয়ে চলে গেছেন, তারা হয় দেশের বাইরে অথবা জেলে আছেন দু একজন, কিন্তু ওই টাকা ফেরত আসবে কিনা সেটা নিয়ে আমাদের প্রচণ্ড সন্দেহ আছে। এবং আমরা যদিও একটা গুরুত্বপূর্ণ একটা ট্র্যাকে এই অর্থ উদ্ধারের চেষ্টা করব, এই বিষয়ে আমরা বিশ্বব্যাংকের সাথেও আলোচনা শুরু করব। ইন্টারন্যাশনাল ল, রুলস অ্যান্ড রেগুলেশন এবং ওই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আমরা এই টাকাটা ফেরত আনতে পারি। হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক দম্পতি শাকিল রূপার রাজধানীতে আছে 20টি ফ্ল্যাটের মালিকানা, আছে 3টি দামি গাড়ি। তথ্য প্রযুক্তি খাত থেকেও হাতিয়ে নিয়েছেন $325 কোটি টাকা। সব মিলিয়ে 1000 কোটি টাকার মালিক শাকিল রূপা দম্পতি। সরেজমিন এমন তথ্যই মিলেছে। শেখ হাসিনার চাটুকার সাংবাদিক হিসেবে পরিচিত শাকিল রূপার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। রাজধানীর ইন্দিরা রোডের এই ফ্ল্যাটে বসবাস করেন ৭১ টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা। ফ্ল্যাটটির বাজার মূল্য ২.৫ কোটি টাকা। এটা সম্ভবত ১.৫ কোটি বা ২ কোটি টাকা কম হবে না, আরো বেশি হবে। এটা হলো মানে ২৬ স্কয়ার ফিট। দামি গাড়ি ব্যবহারের নেশাও আছে তাদের। একটা ছিল আপনার হুন্ডা হলো কোরস, আর একটা হলো পিয়াস, আর একটা হলো নিশান। আবার এটাও তাদের অফিস ছিল, এটাও ৭১-এর কাজ করত।
সাংবাদিকতার আয়ে এই ফ্ল্যাটটি কেনা সম্ভব না হলেও শাকিল রূপা সাংবাদিক দম্পতি এমন আরও অনেক সম্পত্তির মালিক। মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, বারিধারা ও বসুন্ধরায় তাদের আছে আরও 19টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটের বাজার মূল্য 35 কোটি টাকা। 4 মেয়াদে শেখ হাসিনা সরকারের কাছের মানুষ হিসেবে পরিচিত শাকিল রূপা তথ্য প্রযুক্তি খাত থেকেই হাতিয়ে নিয়েছেন পৌনে 300 কোটি টাকা। বিএনপি জামাত বিরোধী প্রোপাগান্ডা সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন তারা। পুলিশ, র্যাব ও এনএসআই এর ডিজিটাল প্রচারণাও তৈরি হতো তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে। শাকিল রূপা দম্পতির সাভারে আছে রিসোর্ট, হবিগঞ্জে চা বাগান, ঢাকার পূর্বাচল, দোহার ও চট্টগ্রামে আছে আবাসিক প্লট। গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শাকিল রূপা দম্পতির চাটুকারিতাও ছিল চোখে পড়ার মতো। মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে, এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন। শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগও আছে। অভিযোগকারী চিকিৎসক ত্রিনা ইসলাম এ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন বেশ আগেই। বিহেতে অশান্তিতে থাকে, তার তো প্রলোভন সবচেয়ে বেশি। তার প্রলোভন সবচেয়ে বেশি না যে একটা সুন্দর জীবনের। একটা মানুষ কোন লেভেলে গেলে তার মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। বুধবার দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেফতার হওয়া শাকিল রূপার বিচার চেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গতকাল দেখলাম যে সাংবাদিকদের ছেড়ে পালায় যাচ্ছিল, তারা ধরাও পড়ছে এয়ারপোর্টে যাওয়ার রয়েছে। এখন এই বিষয়টা তো আসলে দুঃখজনক এবং লজ্জাস্কর। সাংবাদিক হিসাবে সবাই ফেয়ার থাকা উচিত। ওনারা আইন শৃঙ্খলা কাস্টডিতে আসছে, এখন দেশের প্রচলিত আইনে তাদের একটা সঠিক একটা মূল্যায়ন হোক। শাকিল রূপা সাংবাদিকতার পেশার মর্যাদাও ক্ষুণ্ণ করেছেন বলে মনে করেন তারা। ফারজানা রূপা শাকিল আহমেদ অনৈতিক সরকারকে সমর্থন দিয়ে গেছে এবং সাধারণ দেশের মানুষকে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে। ভয় পেয়ে গেছি আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চাকরিজীবী ফজলুল করিম হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন ৭১ চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী প্রধান প্রতিবেদক ফারজানা রূপার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত রিমান্ডের আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। দেশ ছেড়ে পালানোর সময় বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন শাকিল আহমেদ ও ফারজানা রূপা। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে পালাচ্ছিলেন তারা। গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয় তাদের। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাদের। চাকরিজীবী ফজলুল করিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উত্তরা থানা মামলা নাম্বার ৪/২৪, এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপিত করা হয়। তদন্তকারী কর্মকর্তা এই দুজনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। প্রার্থনায় তিনি তার তদন্তকারী কর্মকর্তা বলেন যে এই ঘটনার সঙ্গে, এই হত্যার সঙ্গে এই আসামিদের যোগসাজশ রয়েছে। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাংবাদিক দম্পতি শাকিল ও রূপা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শেখ হাসিনার আমলে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন তারা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ঐতিহাসিক সময়ে পাশে থাকতে চায় জাতিসংঘ, সহযোগিতা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে। তারা আলোচনা করবে, তদন্ত নয়, একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সে আলোচনাও এগোবে বলে জানিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার বিদায় নিলেও আন্দোলনে নিহত হয়েছে অসংখ্য নিরস্ত্র প্রাণ। অভ্যুত্থানে হত্যা, নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগ এবং সার্বিক পরিস্থিতি যাচাই বাছাইয়ে জাতিসংঘের প্রতিনিধি দল এসেছে ঢাকায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। Really hold some preliminary discussions
exploratory discussions with the government about ways in which our office can support the interim government, people of Bangladesh, at this historic time. He sees this as an historic opportunity for the country in restoring democracy, renewing institutions, and advancing human rights. ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সরকারের বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনার জন্য প্রাথমিক এই কারিগরি দলটি বাংলাদেশে এসেছে। It's not an investigation. It's really an exploratory visit to discuss with the interim government, with the advisors, with some of the ministries, with the civil society, with this broad section of Bangladesh society, to hear your priorities, your needs going forward, and explore some areas where the Office of the High Commissioner could assist. সপ্তাহখানেকের এই সফরে জাতিসংঘের টিম বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে, including in the area of fact-finding investigation. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সুইচ ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড সহযোগিতা করবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত রেতো রেঙ্গুলি। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গুলি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে প্রতিষ্ঠানগুলো দেশ পরিচালনার জন্য ব্যবহার হয় সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা সংবিধানের বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যে একেবারে ভেঙে গেছে এবং একটি খুব খারাপ অবস্থায় আছে, এগুলোকে আমরা রেস্টোর কিভাবে করতে পারি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ড বাংলাদেশকে সার্বিক সহায়তা দেবে বলে জানান তিনি। আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে। অন্তর্বর্তী সরকারকে বিএনপি কোনো সময় বেঁধে দেয়নি মন্তব্য করে যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে আশা করেন তিনি। এখানে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নাই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, বিবৃতি প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খসরুজ্জামান ও খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ বিষয়ে করা রুল খারিজ করে রায় দেন। আইনজীবী কায়সার কামাল জানান, এর রায়ে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা থাকল না। 2015 সালের 7 জানুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এই রিট পিটিশনটা আজকে থেকে আর অস্তিত্ব নেই, নন প্রসিকিউট হয়েছে, রিট পিটিশনটার আর কোনো অস্তিত্ব নেই। এর মধ্যে মাননীয় আদালত বলেছেন আজকে থেকে জনাব তারেক রহমান সাহেবের উপরে ওনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা আজকে থেকে আর কার্যকরী নয়। যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছিল সেগুলো রিকল করে ভ্যাকেট করে দিয়েছেন এবং রিট পিটিশনটাই শেষ করে দিয়েছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। বানের পানিতে ভাসছে ভারতের ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চল। বন্যার সাথে ভূমিধসে পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে। প্রায় সব নদীর পানি বিপদসীমার উপরে। বন্যায় আশ্রয়হীন হয়েছে প্রায় 35,000 মানুষ। আশরাফ শুভর ডেস্ক রিপোর্ট। ভারতের ত্রিপুরায় 72 ঘন্টা ধরে চলছে বৃষ্টি। ফুলে ফেপে উঠেছে নদ নদীর পানি, তলিয়ে গেছে রাজ্যের বেশিরভাগ জেলা। ধোলাই, খোয়াই সহ অন্যান্য নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বাড়িঘর হারিয়েছে প্রায় 35,000 মানুষ। বিভিন্ন জেলায় খোলা হয়েছে 300-র বেশি আশ্রয়স্থল। বাংলাদেশ ঘেঁষা খোয়াই জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। এদিকে 31 বছর পর ত্রিপুরার ডুম্বুর বাঁধের গেট
খুলে দেওয়া হয়েছে। এতে বিপুল জলরাশি প্রবেশ করছে ভাটির বাংলাদেশে। 19 আগস্ট থেকে ত্রিপুরায় প্রায় 2000 স্থানে হয়েছে ভূমিধস। এতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে আরো 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 8 জেলায় স্মরণকালে ভয়াবহ বন্যা, বাঁধ খুলে দেওয়া ভারতের অমানবিক আচরণ, বললেন তথ্য উপদেষ্টা। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন আটক, শুক্রবার তোলা হবে আদালতে। এসালম মুক্ত হল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সহ 5 শিল্প মালিকের ব্যাংক হিসাব তলব। রাজধানীতে শাকিল রূপার 20 ফ্ল্যাট হাতে নিয়েছেন, 300 কোটি টাকা হত্যা মামলায় 4 দিনের রিমান্ড। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।